একটা হাত রডের সাথে লাগিয়ে দিত আর এক হাত দিয়ে খেতে হতো। আমি ওদেরকে বলতাম যে ভাই আমাকে বাঁচিয়ে রাখবে না মেরে ফেলবে, তো তারা বলতো যে এটা আমরা বলতে পারি না, এটা কেউ বলতে পারে না, আমাকে হয়তো মেরেই ফেলবে। আমার একটা ইচ্ছে আছে, যদি আমাকে মেরে ফেলে আমাকে যেন মেরে ফেলার আগে 10টা মিনিট যেন আমাকে পিঠ ফ্লোরে ঠেকিয়ে যেন শুইতে দেওয়া হয়, কারণ শুয়ে থাকা যে আল্লাহর কত বড় নেয়ামত সেটা তখনই বুঝেছিলাম। বিশেষ করে আমার বুকটা ফেটে যাচ্ছিল তখন, এই প্রথম এতদিন পর কেউ প্রথম মনে হলো যে আমি মানুষ। আমি 2015 সালে 10ই ফেব্রুয়ারি উত্তরা 5 নম্বর সেক্টর থেকে আমাকে র্যাব তুলে নিয়ে যায়। সেখানে আমাকে 186 দিন তারা আটক করে রাখে। আমার অপরাধটা ছিল, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন অ্যাক্টিভ কর্মী ছিলাম এবং ওই মুহূর্তে আমি দলের গুরুত্বপূর্ণ কিছু দায়িত্বে নিয়োজিত ছিলাম, যেটা বিগত সরকার তাদের জন্য থ্রেড মোড়ে করেছিল, বিধায় আমাকে গুম করে রেখেছিল। উত্তর 5 নম্বর সেক্টর থেকে যখন তুলে নিয়ে যায়, তো একজন লোক আসলো, এসে আমাকে বলল, আমার নাম জিজ্ঞেস করলো, আপনি কি অ্যাডভোকেট সোহেল রানা বলছেন? আমি বললাম জি। সাথে সাথে একটা মাইক্রোবাস চলে আসলো, অ্যাশ কালার একটা হাইয়েস গাড়ি, সেটাও এসে সাথে সাথে বললো যে আপনি এখানে উঠুন, আপনার সাথে আমাদের কথা আছে। তো আমি উঠলাম, উঠেই একদম পেছনের সিটে আমার চোখ গেল, ইউনিফর্ম পরা, র্যাবের ইউনিফর্ম পরা দুজন লোক বসা সেখানে। তো আমি সিটে বসে সাথে সাথেই আমার হাত হ্যান্ডকাপ পরিয়ে দিয়ে মোবাইলগুলো কেড়ে নিয়ে পেছনে হাত হ্যান্ডকাপ পরিয়ে দিল এবং চোখ বেঁধে দিল এবং উপরে একটা জম টুপি পরিয়ে দিল। গাড়িতেই ওখানেই আমাকে ইলেকট্রিক শক দিল। গাড়িতে ওই সব ধরনের সিস্টেম জানা, আমার আগে কখনো জানতাম না যে গাড়িতে এই ব্যবস্থা থাকতে পারে। তো পরে আমাকে তারা ইন্টারোগেট করলো, আমাদের প্ল্যান কি, এই গভর্নমেন্টকে নামানোর জন্য আমরা কী প্ল্যান করেছি, কবে কোন জায়গায় হরতাল হবে, আন্দোলন হবে, এই সব প্রশ্ন। তো আমি যতটুকু পারি আমি কোঅপারেট করলাম তাদের সাথে। এরপর যখন তারা বুঝলো যে আমি আসলে তখন আন্দোলনে সক্রিয় এবং বিভিন্ন জায়গায় আমি নিয়োজিত আছি, আমি বা আমার টিম, আমার লোকজন, তখন তারা এত ক্ষিপ্ত হলো যে এই গভর্নমেন্টকে নামাতে চাস, এত উচ্ছৃঙ্খল, এত ক্ষিপ্ত হলো যে ওখানে ইলেকট্রিক শক আরও প্রচণ্ড দিয়ে ধরে গাড়ি চলতে থাকলো। একটা রুমে নিয়ে যাওয়া হলো। তখন একটা রুমে আমাকে একটা চেয়ারে বসানো হলো, দুই হাত ওখানে লক করে দেওয়া হলো চেয়ারের হ্যান্ডেলের সাথে, এবং ওখানে আমার কানের 2 লতিতে ক্লিপ লাগিয়ে দিল। ক্লিপ লাগিয়ে দিয়ে আবার ইলেকট্রিক শক। যখন আমাকে টর্চার করছিল তখন কিন্তু ওরা খুব এনজয় করছিল। আর যখন ইলেকট্রিক শকগুলো গাড়িতে এবং রুমে যখনই দিত তখন কিন্তু মিউজিক বেজে উঠতো, ডিজে মিউজিক চালাতো। আমি চিৎকার দিচ্ছি, মিউজিকের ভলিউম ততই বাড়ছিল। তারপর ওখান থেকে আমাকে নিয়ে যাওয়া হলো, একটা জায়গায় রাখা হলো, সেখানে পেছনে হাত বাঁধাই, হ্যাঁ, ওখানে শুয়ে আছি। আশেপাশে বুঝতে পারছি আমার মতো আরও আর্তনাদগুলো শুনতে পাচ্ছি, মানে আমার মতো আরও অনেক ওই রুমের মধ্যে আরও অনেকেই ওখানে আছে। যাই হোক, এভাবে আমার ওখানে সময় কাটে। যখন ওখানে বুঝতে পারি যে এটা কোথায় কি, এটা দুটো জিনিসভাবে বুঝতে পারি। আমাদেরকে তো পেছনে একটা রোডের সাথে বাঁধা ছিলাম, তো যখন ওটা ট্রেন যেত তখন ওই লোহাটা কাঁপতো, বুঝতে পারতাম যে ট্রেন। আর রাতের বেলা ট্রেনের হর্ন শুনতে পেতাম আর এয়ারপোর্টের বিমানের আওয়াজগুলো পেতাম, তাতে বুঝতাম যে এটা সম্ভবত এটা র্যাব 1ই হবে। আর ওখানে যখন সকালে একবারই বাথরুমে নিয়ে যেত, ওরা ধরে নিয়ে যেত, ঠিক বাথরুমের গেটের ওখানে গিয়ে হাতটা খুলে দিত আর ধাক্কা মেরে দিয়ে বাথরুমে ঢুকে গেটটা লাগিয়ে দিত। তো তারপর ধাক্কা দিয়ে দিলে তারপর আপনার ওখান থেকে বের হয়ে আমরা তখন একটু দেখতে পারতাম। তো সবসময় চোখ বাঁধা থাকার কারণে এই জায়গায় গর্ত হয়ে গিয়েছিল এখানেও। তো তখন আমরা আমি বাথরুমে থাকলে একটু বোঝার চেষ্টা করতাম কোথায় কি আছে। তো ওগুলো আবদ্ধ ছিল, কোনো ভেন্টিলেটর ছিল না, বন্ধ করে দেওয়া ছিল। গেটটাও আপনি বাহির থেকে ভিতর থেকে লাগাতে পারবেন না, ওটা বাহির থেকে লাগানো থাকে। আর যখন বাথরুম থেকে নিয়ে যেত তখন বুঝতাম যে আমার ডানে এবং বাঁয়ে লোক আছে,
কারণ হাঁটতাম যখন তখন বুঝতে পারতাম, কারণ আর যখন খাবার দিত তখন বুঝতাম যে ওই গেটের তালা খুলে খুলে ঠিক আমাকে যেরকম আমার যে গেটের রোডের সাথে এরকম বাঁধা ছিলাম ওইটা আগে খুলতো, খুলে প্লেটটা দিয়ে দিত, একটা হাত রোডের সাথে লাগিয়ে দিত আর এক হাত দিয়ে খেতে হতো। যে খাবারগুলো যেগুলো দিত মনে হতো, আমরা তো আর দেখতে পেতাম না, কারণ খাবারের সময় কিন্তু ওরা চোখ খুলে দিত না, এবং ওরা বলতো যদি চোখ খুলে আমাদের কাউকে তোমরা দেখতে পাও তাহলে কিন্তু ওই দিন তোমরা শেষ, মেরে ফেলা হবে। আর খাবার যেটা দিত বুঝতে তো পারতাম না, আন্দাজে বুঝতাম আজকে মাংস, হয়তো এক পিস মাংস থাকতো। তবে আমি একটা জিনিস বুঝতে পেরেছি, এটা কারো উচ্ছিষ্ট খাবার। কেন? কারণ দেখা যাচ্ছে আমি খাচ্ছি, হয়তো ডিম ডাল ওখানে দিয়েছে, মাছের কাঁটা পেতাম বা মুরগির হাড় পেতাম। ইলেকট্রিক টর্চারটা আমাকে টোটাল দুদিন করেছে। আর যখন আরেকদিন আমাকে যখন আমার ডিটেলস জানতে চেয়েছিল, আমার বাবা কী করে, আমার ফ্যামিলির লোকজন কী করে, আমার শ্বশুরবাড়ির লোকজন কারোর ডিটেলস যখন নিয়েছিল, তখন আমাকে একবার ড্রিল মেশিন পায়ের মধ্যে ধরেছিল যে এখন এটা ফুটো করে দেওয়া হবে যদি একটা মিথ্যা কথা বলো। আরেকবার বলা হয়েছিল আমার ফেসবুকের পাসওয়ার্ড দিয়েছিলাম, বাট মেইলের পাসওয়ার্ডটা আমি ভুলে গিয়েছিলাম। এই পর্যন্তই টর্চার। এরপর ফিজিক্যালি টর্চারটা আমার করা হয়নি, কিন্তু 24 ঘন্টায় পেছনে হাত বাঁধা, চোখ বাঁধা, বসা অবস্থায়। তো আমি ওদেরকে বলতাম যে ভাই আমাকে বাঁচিয়ে রাখবে না মেরে ফেলবে, তো তারা বলতো যে এটা আমরা বলতে পারি না, এটা কেউ বলতে পারে না। তখন আমি বলতাম যে এইটুকু বলেন যে এটা কোথায়। তো একজন অবশ্য বলেছিল এটা RAB 1, আর আমি একজনকে বলেছিলাম ওখানেই যারা আমাদেরকে খাবার দিয়ে যেত, বাথরুমে নিয়ে যেত, এরা যারা ছিল, আমি ওদেরকে বলেছিলাম ভাই আমাকে হয়তো মেরেই ফেলবে, আমার একটা ইচ্ছে আছে, যদি আমাকে মেরে ফেলে আমাকে যেন মেরে ফেলার আগে 10টা মিনিট যেন আমাকে পিঠ ফ্লোরে ঠেকিয়ে যেন শুইতে দেওয়া হয়। কারণ শুয়ে থাকা যে আল্লাহর কত বড় নেয়ামত সেটা তখনই বুঝেছিলাম। হ্যাঁ, তখনই বুঝেছিলাম। আর তখন আমি কল্পনাও ভাবতাম যে যারা আগে এক সময় শুয়ে থাকতাম, বসে থাকতাম, কিছু মনে হতো না, কিন্তু ভাবতাম যে এখন যারা শুয়ে আছে, বসে আছে, এরা কিন্তু বোঝে না যে শুয়ে থাকাটা কতটা আরামের জিনিস এবং আল্লাহর একটা বিশেষ নেয়ামত। তখনই বুঝেছিলাম। আমি এটাই বলেছিলাম যে আমাকে শুয়ে থাকার আগে যেন আমাকে ফ্লোরে পিঠ ঠেকিয়ে যেন শুইতে দেওয়া হয়। এই 186 দিনের মধ্যে বিশেষ একটা দিন ছিল। আর ওখানে রাত্রেবেলা করতো কি, যখনই কাউকে ওরা হয়তো কিলিং করবে, ওখান থেকে ক্রস ফায়ারে দিবে, তখন রাতের বেলা আসতো, ধরে টেনে হেঁচড়ে নিয়ে যেত, এবং যাকে নিয়ে যেত সে কিন্তু বুঝতো যে ওকে আজকে শেষ করা হবে। কারণ কি, যাকে নিয়ে যাওয়া হতো তার কণ্ঠস্বরটা কিন্তু পরবর্তীতে আমরা আর শুনতে পেতাম না, বুঝতেই পারতাম যে মেরে ফেলা হচ্ছে। আর অনেক সময় ওরা যেভাবে নিয়ে যেত বলতো যে হ্যাঁ অনেক রাজনীতি করছিস না, করছিস না, এখন বুঝবি তোর জীবন। এবার এই সব অকথ্য গালিগালাজ করে টেনে হিঁচড়ে নিয়ে যেত, এবং ও যাকে নিয়ে যেত সে কিন্তু দেখা যাচ্ছে ওই হাত ধরে, দেখা যাচ্ছে শিকল টেনে ধরে থাকতো, স্যার নিয়ে যায় না, এখানেই ঠিক আছে, এখানেই ভালো, এগুলো এই বলেও টেনে হিঁচড়ে নিয়ে যেত। তো ওই কণ্ঠস্বরটা আর কখনো পেতাম না। তো আমাকে একবার নেওয়া হলো, কিন্তু আমাকে রাতের বেলা না, আনুমানিক এটা সন্ধ্যাবেলা হবে। তো আমাকে ওখান থেকে নিয়ে আমাকে একটা রুমে, ওই যেই জায়গায় ছিলাম ওখান থেকে ওটা খুলে হাত পিছনে বাঁধা, চোখ বাঁধা অবস্থায় একটা রুমে নিয়ে যাওয়া হলো। রুমে নিয়ে গিয়ে আমাকে কয়েকজন ওখানে আগে থেকে বসা ছিল আমার মতোই, এরকম চোখ বাঁধা, তাদেরও হাত বাঁধা চোখ বাঁধা বুঝতে পারছিলাম। তো আমাকে ওখানে বসানো হলো। বসানোর পরে আমাকে জিজ্ঞেস করা, আমাদের সবাইকে বললো যে তোমাদের জীবন প্রদীপ আজকে শেষ, আজকে রাতে শেষ হয়ে যাবে, তোমরা এখন আল্লাহর কাছে কান্নাকাটি করো, তওবা করো। আর ওই যে অফিসারটা এসে বললেন যে ওকে বাথরুমে নিয়ে গিয়ে তাকে করো, তাদেরকে অজু করাও, আজকে অজু করাও, বাথরুম সারতে দাও, অজু করাও, কারণ আজকে ওদের জীবন প্রদীপ তো আজকে শেষ। তো অনেকেই তো কান্নাকাটি শুরু করে দিল, এগুলো স্যার মাফ করে দেন, ছাড়ে দেন, ওই যে আর্তনাদ করছে। আমি করলাম কি, আমি বললাম স্যার আমাকে উজু করতে দেন। তারপরে বাথরুমে নিয়ে গেলো, আমি দ্রুত উজু করে আমি এই যে নামাজে বসেই একবারে ওই বসে এই হাত পিছনে বাঁধাই বসে আমি ওখানে নামাজে দাঁড়ালাম আর আল্লাহর কাছে কাঁদতে ধরলাম। ঠিক ইন দ্য মিন টাইম একজন এসে আমাকে কেন জানি উঠে ওই রুম থেকে বাইরে বের করে একটা দেওয়ালের সাথে পিঠ ঠেকিয়ে দাঁড় করে রাখলো, হাত তো বাঁধা পিছনে। তো আমি বুঝতে পারলাম আমার সামনে একজন অফিসার আসলো, এসে বলল যে তুমি তো ভালো ফ্যামিলির ছেলে, আমরা খোঁজ নিয়েছি, তোমার 2টো সন্তানও আছে, তুমি কেন রাজনীতিতে আসলো? রাজনীতি তোমার দরকার ছিল কি? তুমি একজন সুপ্রিম কোর্টের আইনজীবী, তোমার রাজনীতি করার দরকার কী ছিল? বিশ্বাস করেন আমার বুকটা ফেটে যাচ্ছিল তখন। এই প্রথম, এতদিন পর কেউ প্রথম মনে হলো যে আমি মানুষের মতো আচরণ করলো কেউ। আমি কাঁদছি। তো উনি বলছে যে কাঁদো কেন? আমি বলছি যে স্যার এই প্রথম
কেউ একটা এরকম ভালো ব্যবহার করলো। তখন উনি আমাকে বললো যে ওকে ওয়েট বলে উনি কিছুক্ষণ পর 2-4 মিনিট পর আসলেন, আসে বললো এই এটারে যেখানে ছিল ওখানে নিয়ে যাও। আর আমার হাতে বুকে এইভাবে দিয়ে বললো তুমি চিন্তা করিও না, আল্লাহর কাছে দোয়া করতে থাকো, চিন্তা করিও না, এই বলে ওখানে নিয়ে গেলো। তাতে আমি বুঝলাম যে সেদিন আমার প্রাণটা রক্ষা হয়, এটা বিশেষ মুহূর্ত ছিল। আর 4 মাস 3 দিন ওই জায়গায় ছিলাম, ওখানে এই 4 মাস 3 দিনই বসা, পেছনে হাত বাঁধা, সবাই এইটুকু বুঝতে পারি, কারণ সবাই ওই আওয়াজে শুনতে পারি শিকলে বাঁধা থাকে। এরপর আমাকে হঠাৎ করে একদিন দুপুরের খাওয়ার কিছুক্ষণ পরেই ধরে নিয়ে একটা মাইক্রোবাসে তুললো, মাইক্রোবাসে তুলে এই প্রথম বাইরের আওয়াজ শুনতে পাচ্ছি। গাড়ি চলতে থাকে 3 ঘন্টা 4 ঘন্টা আনুমানিক এরকম হবে। হঠাৎ করে একটু কোনো আওয়াজ নাই, একটা জায়গায় গাড়িটা দাঁড় করানো আছে 1-1.5 ঘন্টা ধরে। তখন আমি ভাবলাম যে আজকে শেষ, আজকে আর হয়তো বাঁচার উপায় নেই, কারণ গাড়িটা যখন দাঁড় করানো ছিল ঝিঝি পোকা টোকা ডাকছে, ইয়েটাতে আমি বুঝতে পারতেছি হয়তো গভীর রাতের অপেক্ষা করতেছে, মেরে ফেলবো। আর দূর থেকে বুঝতে পারতেছি হাইওয়ে রোডের গাড়িগুলো চলাচল করে না এরকম। তো তখন তো কান্নাকাটি করছিলাম, এবং ওই গাড়ির মধ্যে আমার মধ্যে আরও অনেকেই আছে, আমার পাশে সিটও বসে আছে, বাট কেউ কাউকে দেখার সুযোগ নেই আর কথা বলার সুযোগও নেই। হ্যাঁ, কথা বললে তো শেষ, ওখানেই শেষ। 6-7 ঘন্টা আনুমানিক হবে গাড়ি চলে। এরপর আবার অন্য একটা গাড়িতে আমাদেরকে আবার শিফট করে আমাদেরকে অন্য একটা গাড়িতে নেওয়া হয়। ওই গাড়ি তারপর এমন এক জায়গায় নিয়ে গেল, প্রচণ্ড গরম। তো ওখানে আমাদেরকে রাখা হলো আবার তখন একটা টয়লেটের মধ্যে। সেখানে শুধু একটা টয়লেটের একটা আছে, আপনার কমোড আছে, আর ওর সাথে এক হাতের মতো জায়গা, ওই কমোডটার পাশেই বসা। হ্যাঁ, আপনার 3 ফিট 4 ফিট এরকম হবে, 3 ফিট প্রস্থ, 4 ফিট চওড়া এরকম হবে। তো ওখানে এক বদনা পানি থাকতো, ওই পানিটা দিয়ে ওইটা দিয়ে আপনি সারাদিনে খান বা উজু করেন বা গোসল করেন, ওইটাই খাওয়ার। ওই বদনা পানিটা হ্যাঁ, তারপর ওখানেই বাকি আরও 2 মাস থাকি। তারপর আবার একটা গাড়িতে তুলে তারপর তখন এই গাড়ি চলতে থাকলো। বুঝতে পারলাম আজকে হয়তো মেরে ফেলবে। হ্যাঁ, এবং ওরা আমাকে তখন একটা ওই চলতে রানিং অবস্থায় কন্ডিশন দেয়, তুমি যদি আর কখনো রাজনীতিতে না ফেরো তাহলে তুমি, এবং ইভেন ঢাকাতেও থাকতে পারবে না, তাহলে তোমাকে আমরা আজকে ছেড়ে দেবো, আর না হলে তুমি আজকে শেষ। আমি বললাম যে না ঠিক আছে, আমি তাদের সাথে বলি যে কথা দিই যে ঠিক আছে রাজনীতিতে কখনো ফিরবো না, আমাকে প্রেরণ ভিক্ষা দেন, কারণ সন্তান আছে, আমার অসুস্থ বাবা আছে, মা আছে, এই বলে আমি কমিটমেন্ট দিই। এরপর তারা গাড়ি থেকে নেমে আমাকে টেনে হিঁচড়ে জঙ্গলের দিকে নিয়ে যায়। আমি ভাবছি হয়তো এতক্ষণ তারা এমনি নাটক করেছে, কিন্তু মনে হয় মেরেই ফেলবে। তারপর টেনে হিঁচড়ে নিয়ে যায় এক জায়গায়, মাথা করে মাটিতে ঠেকিয়ে বলছে একদম গুলি করে দিব যদি পিছন ফিরে তাকাও। তারপর ওই যে হ্যান্ডকাপটা খুলে হাত সামনে দিয়ে বেঁধে দেয়, শক্ত কাপড় দিয়ে বেঁধে দেয়, চোখ বাঁধা অবস্থায়, আর বলে পিছনে ঘুরলে গুলি করব বলে ওরা দৌড় দিয়ে চলে যায়, গাড়ি চলে যায়। পরে আমি কিছুক্ষণ থাকি ওইভাবে, তার বুঝি যে এখানে হয়তো বিষাক্ত পোকামাকড় আছে, কারণ আমাকে কাদা টাদা এই দিয়ে বুঝতে পারছে এটা একটা জঙ্গলের ভিতরে, যেদিক দিয়ে আমাকে নিয়ে আসা হচ্ছে বুঝতে পারি অনুমানে। তখন রাস্তার উপরে উঠে তারপর আমি হাঁটতে থাকি। তখন কিছুক্ষণ পর ফজরের আজান দেয়, তখন একজনের দেখা পাই, বলি ভাই এটা কোথায়? বলছে এদিকে যা আছেন এটা তো ইন্ডিয়ার দিকে চলে গেল। আমি বললাম ঢাকা কোন দিক? বললো এদিক দিয়ে, মানে যেদিক দিয়ে আমি এসছি। আমি ওইদিকে যাইনি কেন, যদি ওরা আবার রিটার্ন করে আমাকে দেখে নেয়। তো পরে আমি ওখানে বলি আমি ঢাকা যাবো, কোথায় যেতে হবে? পরে এর মধ্যে একটা ভ্যান পাই, ওই ভ্যানে উঠি, বলি যে ঢাকা গাড়ি কোথায় পাওয়া যাবে? বলবো গোদাগাড়ি মোড়। তখন আমি বুঝতে পারি গোদাগাড়ি, তার মানে এটা চাঁপাইনবাবগঞ্জের দিকে। বাসায় এসে হঠাৎ করে সবাই দেখে তো একেবারে সেটা বুঝতেই পারছেন, এর মধ্যে তো সবাই মৃত্যু যন্ত্রণায় ভোগ করেছে যেমনটা আমি করেছি। তখন আমি জানতে পারি যে আমার বাবা আর বেঁচে নেই। আমার বাবা আমার শোকে, এই শোক তিনি সইতে না পেরে হৃদয় বিদারকভাবে তিনি মারা যান, এবং সার্বক্ষণিক আমার কথাই তিনি বলছিলেন